নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই বিদ্যানুসরণ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা ইতিহাস কিংবা ভূগোল কোনো বিষয় নিয়ে কথা বলবো না। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো গ্রিক কবি হোমারের লেখা ইলিয়াড। ইংরেজি সাহিত্যের পাশাপাশি বাংলা সাহিত্য, হিন্দি সাহিত্য, গ্রিক সাহিত্য, রোমান সাহিত্যে বিভিন্ন কবি, বিভিন্ন লেখক, বিভিন্ন লেখিকা বিভিন্ন সময়ে তাদের অবদান তাদের লেখনের মাধ্যমে রেখে গেছেন। এবং তাদের মধ্যে এক অন্যতম গুরুত্বপূর্ণ লেখক হচ্ছেন গ্রিক কবি হোমার। হোমারের জন্ম গ্রিসের মধ্যে এবং তিনি প্রায় আজ থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ, সপ্তম কিংবা অষ্টম, অনেকে মনে করেন অষ্টম, খ্রিস্টপূর্ব সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যে তিনি জন্মগ্রহণ করেন, মানে 17th সেঞ্চুরি বিসি তিনি জন্মগ্রহণ করেন। তার লেখা হোমারের লেখা ইলিয়াড এবং ওডিসি আজও আমাদের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত থ্রিলার একটি গল্প। হোমার দুটি মহাকাব্য লিখেন, প্রথমত হচ্ছেন ইলিয়াড এবং দ্বিতীয়ত হচ্ছে ওডিসি। এই ইলিয়াড এবং ওডিসির যে মূল প্রাণ কেন্দ্র সেটা হচ্ছে গিয়ে গ্রিসের ট্রয়ের যুদ্ধ বা দ্য ব্যাটেল অফ ট্রয়, বা যাকে আমরা ট্রোজান ওয়ার নামেও চিনি। কিন্তু গল্পে ঢোকার আগে আজকে আমরা জানবো এপিক কি বা মহাকাব্য কি। সোজা কথায় মহাকাব্য হচ্ছে সেই বড় মাপের কবিতা যেটা তুলনামূলকভাবে কোনো একটা সাধারণ কবিতার তুলনায় বড় হয়, এবং এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হয়তো প্রায় সম্পূর্ণভাবে ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হবে কিংবা কোনো রিদম স্টাইলেও লেখা যেতে পারে। ব্ল্যাঙ্ক ভার্সে যে সমস্ত মহাকাব্য রচিত হয়েছে তার মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট। জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট গল্পটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, এবং এছাড়াও এপিক কিংবা মহাকাব্যের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইনভোকেশন। ইনভোকেশন কি? আহ্বান জানানো। ইনভোকেশন যেমন জন মিল্টন তার প্যারাডাইস লস্টে ইনভোকেশন টু দ্য গড করেছেন, ইনভোকেশন টু দ্য মিউজ। আচ্ছা, মিউজ কি? মিউজ হচ্ছে আমাদের যেমন এখানে বিদ্যার দেবী সরস্বতী, ঠিক সেরকম ভাবেই খ্রিস্টানিটিতে মিউজ রয়েছেন অনেকে, বা বলা যেতে পারে দেবী টাইপের বা ডেমিগড টাইপের, যারা মানে কবিকে উদ্বুদ্ধ করেন যে না আপনি এটি লিখুন, আমার আশীর্বাদ আপনার সাথে আছে। দ্যাট কাইন্ড অফ থিং ইজ কল্ড আ মিউজ। অ্যান্ড এর পরবর্তীকালে যে মেন বিষয়টা এপিকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে দ্য ইনভেনশন অফ গডস। দ্য ইনভেশন অফ গডস, এই ইনভেশন অফ গডস গুলো কি? যখন কবিতাটি চলছে কিংবা গল্পটা চলছে তার মধ্যে ভগবানের আবির্ভাব, এটা কেবলমাত্র গ্রিক সাহিত্যের কিংবা ইংরেজি সাহিত্যেরই বিষয় না, এটা আমাদের ভারতেও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা লক্ষ্য করতে পারি। যেমন মহর্ষি বাল্মীকির লেখা রামায়ণে ভগবান রামচন্দ্র স্বয়ং বিষ্ণুর অবতার। একদিকে এটা একটা এপিক মহাকাব্য চলছে, এবং তার পাশাপাশি কি হচ্ছে? ইনভেশন অফ গডস, যে গডসরা আসছেন এবং গডসরা এসে মানে ডাইরেক্ট ইন্টারাকশন করছেন উইথ দ্য হিউম্যানস। যেমন বলা যেতে পারে রামায়ণের মেইন চরিত্রই ভগবান রাম, কিন্তু তিনি হিউম্যানের সাথে ইন্টারাকশন করছেন কি করে? তার বাবা একজন সাধারণ মানুষ, তার মা একজন সাধারণ মানুষ। বনবাসে থাকাকালীন ভগবান রামচন্দ্রকে যিনি ফল খাইয়েছিলেন, কুল খাইয়েছিলেন, সেটা সাবরি। সাবরিও একটা হিউম্যান। সো দেয়ার ইজ এ ডাইরেক্ট কানেকশন বিটুইন দ্য হিউম্যানস অ্যান্ড দ্য গড। ওকে, সো দিস কাইন্ড অফ থিং ইজ বেসিক্যালি পোর্ট্রেড হিয়ার in specific epics, all the kinds of epics. এছাড়া আমি বলতে পারি যে মহাভারতা, the Mahabharata by Maharshi Vedavyas is one of the most greatest examples of today's epic. কারণ এর বিষয়টার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু ডাইরেক্ট ইন্টারাকশন করছেন উইথ দ্য হিউম্যানস। সো the direct interaction with the humans and the invasion of gods are the inseparable parts of an epic. এটা আমাদেরকে বুঝতে হবে। Just like the Ramayana and just like the Mahabharata, Homer's Iliad and Homer's Odyssey are the same one as the Indian ones. মানে এক কথায় যেটা আমি বলতে চাইছি যে হোমারের লেখা ইলিয়াড এবং ওডিসি এর মধ্যেও কিন্তু আমরা গডলি একটা ফিগার আমরা দেখতে পাবো। হোমারের লেখা ইলিয়াড এবং ওডিসির যে গল্পটা, এটা অত্যন্ত একটা থ্রিলার বলা যেতে পারে, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ গল্প। মানে
মারাত্মক লাগবে শুনতে গল্পটা, দারুণ গল্প। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের স্ক্রিনের সামনে আমি কতগুলো ক্যারেক্টার্স তুলে ধরেছি। ইলিয়াডের ক্ষেত্রে ক্যারেক্টার্স প্রচুর, ঠিক আছে, বাট উই ডোন্ট নিড টু রেকগনাইজ দেম অল, উই ডোন্ট হ্যাভ টু রিমেম্বার অল অফ দ্য নেমস অফ all the characters. I have given you the names of some specific characters which you must read. তো প্রথমত আমরা একটু ক্যারেক্টার্স এর দিকে নজর দিব। আমরা এখানে পাবো কতগুলা গড ফিগার এবং কতগুলা হিউম্যান ফিগার, and there is a concept of demigod as well. The concept of demigod is like that the mother of that particular deity or the father of that particular deity, one of them will be a human and one of them will be a god. Just like, for an example, we can say that Achilles is a perfect example of demigod, as his mother is Thetis, a Greek god, but whereas on the other hand, his father Peleus is a human. So both of them have married each other and they have given birth to a child called Achilles, who has a great strength, just like the character of Hercules, and that is why he is a demigod. এছাড়াও ডেমিগডের কনসেপ্ট কি, মানে একজন বাবা বা মায়ের মধ্যে কেউ একজন হবে ভগবান এবং কেউ একজন হবে সাধারণ মানুষ। সো একিলিসের ক্ষেত্রে তার মা ছিলেন গডেস, এবং whereas on the other hand his father Peleus was a human. So let's start the video. হোমারের লেখা ইলিয়াডে আমরা প্রথমে পাচ্ছি জিউস। জিউস হচ্ছেন সুপ্রিম গড, অর বলা যেতে পারে দ্য এম্পারার অফ গডস ইন গ্রিক মিথোলজি। সেকেন্ডে হচ্ছেন হেরা, তিনি হচ্ছেন গিয়ে জিউসের সিস্টার কাম ওয়াইফ। ওকে, মানে গল্পটা এমন আছে যে জিউস পরবর্তীকালে তার ভাই এবং বোনদেরকে উদ্ধার করে, কারণ তার বাবা যে ছিল জিউসের বাবা নাকি তার সমস্ত ছেলে মেয়েদেরকে খেয়ে ফেলতো। জাস্ট লাইক আমাদের যে হিন্দু মাইথোলজিতে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণের যখন ৮ সন্তান, দেবকীর ৮ পুত্র যখন কংসকে বধ করার জন্য আসে, কংস কিন্তু একে একে মানে কি বলবো, বাসুদেব এবং দেবকীর সমস্ত পুত্র এবং পুত্রীগুলোকে মেরে ফেলতে থাকে। কিন্তু এখানে ইমেজটা দেওয়া হয়েছে একটু, যে এখানে খেয়ে নিচ্ছেন, ডিভোর করে নিচ্ছেন, এবং যেহেতু তিনি ডিভোর করে নিচ্ছেন, সমস্ত বাচ্চাগুলা তার পেটে গিয়ে জমা হচ্ছেন। তো একটা টাইমের পর গল্প হচ্ছে এমন যে জিউস শেষ পর্যন্ত বেঁচে যায়, এবং জিউসের অনেক ভাই আছে, যার মধ্যে থেকে অন্যতম একজন হচ্ছেন গিয়ে দ্য গড অফ হেল, তার মধ্যে একজন হচ্ছেন দ্য গড অফ সি পোসাইডন, তার মধ্যে একজন হচ্ছেন হেরা, তার মধ্যে নিজে হচ্ছেন একজন জিউস। জিউস হচ্ছেন গিয়ে বেঁচে যান এবং পরবর্তীকালে তিনি তার বাবার বিরুদ্ধে লড়াই করেন, যেমন শ্রীকৃষ্ণ তার মামার বিরুদ্ধে করেছিলেন। জিউস হ্যাজ ফট এগেইনস্ট হিজ ওন ফাদার। সো জিউস তার বাবার সাথে লড়াই করেন, এবং পরবর্তীকালে যখন জিউসের সাথে তার বাবার লড়াই হয়, জিউস যখন জিততে থাকেন, জিউস তার বাবার পেটে লাথি মারতে থাকে, এবং এই লাথি মারার ফলে তার পেট থেকে যে সমস্ত বাচ্চাগুলা খেয়ে নিয়েছিল জিউসের বাবা, ওই জিউসের বাবার পেট থেকে সে সমস্ত বাচ্চাগুলা বেরোতে থাকে। এবং এটাও মানা হয় যে জিউসের বাবার পেট ছিল এতটা বিশাল যে ওখানেই বাচ্চারা বড় হতে থাকে। তো খেয়েছিল ছোটবেলাতে, ডিভোর করে নিয়েছিল, গিলে নিয়েছিল, সাপের মতো গিলে নিয়েছিল খুব ছোটবেলাতে নবজাতক হিসাবে, কিন্তু যখন তারা বেরিয়েছে তাদের দাড়ি মোজ বেরিয়ে গেছে। এর মধ্যে থেকে অন্যতম যে ডিটিটাকে আমরা পাই সেটা হচ্ছে পোসাইডন। পোসাইডনের গল্পটা এমন যে পোসাইডন জন্মকালে ছিল অত্যন্ত, মানে একদম কি বলবো যে কঙ্কালসার শরীর তার, কিন্তু যত দিন যেতে থাকে এবং শেষ বয়সে কেন বলছি, যখন তিনি বাবার পেট থেকে বেরান, তখন পোসাইডনের কিন্তু দাড়ি মোজ বেরিয়ে একদম সিক্স প্যাক বডি, ঠিক আছে, এই টাইপের মানে গল্প রয়েছে। সেকেন্ড রয়েছে আমাদের অ্যাফ্রোডাইট, দ্য গডেস অফ বিউটি অ্যান্ড সেক্সুয়ালিটি। আচ্ছা, ইংরেজি সাহিত্য, গ্রিক সাহিত্য, যেকোনো সাহিত্যে, এমনকি আমাদের ইন্ডিয়ান সাথে সেক্সুয়ালিটি বিষয়টা কিন্তু গভীরভাবে জড়িত। সেক্সুয়ালিটি আমাদেরকে পড়তে হবে। এছাড়া দ্য গ্রিক গডেস, একজন রয়েছেন থেটিস, একজন রয়েছেন, আচ্ছা থেটিস হচ্ছে আমি বললাম দ্য মাদার অফ একিলিস, পেলিউস হচ্ছে দ্য ফাদার অফ একিলিস, and he was a human. Peleus was a human, and whereas on the other hand Thetis was the Greek goddess, and when both of them got married together, they have given birth to a child called Achilles, who has the strength like no one else, and that is why Achilles is the most powerful warrior come demigod in this particular epic. And ইলিয়াডের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যারেক্টার্স গুলো রয়েছে, তাদের মধ্যে one of the most greatest characters is Achilles. Okay, সেকেন্ড হচ্ছে Achilles the demigod and the bravest warrior. সেকেন্ড রয়েছে Ajax, a Greek warrior.
আইরিস, she was a Greek goddess, she is a Greek goddess. ইনি হচ্ছেন ঝগড়ার দেবী, ওকে? আচ্ছা, আমরা এমন অনেক অনেক দেবী দেবতা পাবো যেটা আমাদের শাস্ত্রে নেই, কিন্তু ওদের শাস্ত্রে রয়েছে। যেমন ঝগড়ার দেবী দেবতা, ও ওনাদের ওখানে মদেরও বা সুরারও দেবী দেবতা রয়েছে, আমাদের এখানে নেই, যেমন বেকাস। ঠিক আছে, ওকে। দেন আমরা পাচ্ছি হচ্ছে কি প্যারিস। প্যারিস হচ্ছে কি দ্য ফেয়ারেস্ট ইউথ অফ অল টাইম, দ্য প্রিন্স অফ ট্রয়। সেকেন্ড হচ্ছে প্রিয়াম, দ্য কিং অফ ট্রয়। হেক্টর, দ্য এল্ডার ব্রাদার অফ প্যারিস, মানে হচ্ছে গিয়ে প্যারিসের বড় দাদা। দ্য প্রিন্স অফ ট্রয়, তিনিও প্রিন্সের ট্রয়, একজন বড় একজন ছোট, দুই ভাই। একজন রয়েছে ক্রাইসিস, দ্য ডটার অফ ক্রাইসিস। দেখো, বাবা আর মেয়ের নাম দুজন এক, হ্যাঁ? এই প্রথমটা যে আমরা দেখতে পাচ্ছি এটা ক্রাইসিস, ACIS। এটা হচ্ছেন কি, এই ক্রাইসিস বলে হচ্ছেন ট্রয়ে থাকা অ্যাপোলোর পূজারী। তার মেন নামও কিন্তু ক্রাইসিস, কেবল বানান আলাদা, বাট দ্য প্রনাউন্সিয়েশন উইল বি দ্য সেম ওয়ান, ওকে? তারপরে আমরা আরেকটা পাচ্ছি মেইডকে, ব্রাইসেস। আচ্ছা, এই সময় কিন্তু মেয়েদেরকে অ্যাজ আ অবজেক্ট বা অবজেক্টিফাই করা হতো, কারণ দে আর বেসিক্যালি ইউজড টু, কি বলবো, গেট প্লেজার। মানে গেট প্লেজার বলাটা আমার ভুল হবে। তাদের কেমন ভাবে ট্রিট করা হতো যে ওমেন্স আর ওনলি মেড ফর দ্যাট দে শুড গিভ pleasure to a man in bed. এই কাইন্ড অফ দ্য ব্রাইসেস ইজ ট্রিটেড অ্যাজ এ সেক্সুয়ালি অবজেক্ট, যে আমার যখন ইচ্ছা হলো আই উইল গো অ্যান্ড উইল হ্যাভ সেক্স উইথ হিম অর উইল হ্যাভ সেক্স উইথ হার, এই টাইপের ছিল। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের অ্যাগামেমনন। আহ তারপরে হচ্ছে আমাদের মেলেনিউস। অ্যাগামেমনন ওয়াজ দ্য কিং অফ গ্রিস। মেলেনিউস ওয়াজ দ্য ব্রাদার অফ অ্যাগামেমনন। হেলেন, দ্য ওয়াইফ অফ মেলেনিউস, and his lover's name is প্যারিস। মানে প্যারিস হচ্ছে ট্রয়ের। আচ্ছা, হেলেন কি, হেলেনের চরিত্রটা এখানে গুরুত্বপূর্ণ, কারণ যা ঝগড়া লেগেছে হেলেনের জন্য। কারণ হচ্ছে যে এই হেলেন এর স্বামী হচ্ছেন মেলেনিউস, এবং এর স্বামীকে ছেড়ে হেলেন প্যারিসের সাথে পালিয়ে যায়, এবং হেলেনকে আনতে গিয়েই এই অ্যাগামেমনন এবং মেলেনিউস দুই ভাই এরা কি করেন, ট্রয়ের উপর হামলা করেন। কিন্তু তার আগেও একটা ঘটনা রয়েছে যেটা আমি বলবো। আমরা পাবো ওডিসিয়াস, বা এর পরবর্তীকালে যে ওডিসি যাকে নিয়ে লেখা ওডিসিয়াস। ওডিসিয়াস ইজ অলসো প্রেজেন্টেড ইন ইলিয়াড অ্যাজ ওয়েল। তারপর যে হেফাইস্টাস, আমাদের যেমন বিশ্বকর্মা সেরকম ওনাদের হেফাইস্টাস। অ্যাপোলো, গ্রিক গড, যিনি প্লেগ ছড়িয়েছিলেন, ইসে মহামারী ছড়িয়েছিলেন গ্রিক ক্যাম্পে। তারপরে হচ্ছে প্যাট্রিক্স, বা যাকে আমরা বলি প্যাট্রোক্লাস, বেস্ট ফ্রেন্ড অফ অ্যাকিলিস। হি ইজ দ্য নেফিউ অফ অ্যাকিলিস অ্যাজ ওয়েল। আর তারপরে থার্সাইস। থার্সাইস হচ্ছে একজন একিয়ান সোলজার, একিয়ান মানে গ্রিক সোলজার, যে নিজের রাজাকেই গালাগাল দিচ্ছিল। এটার জন্য তাকে কিন্তু পরবর্তীকালে মেরে ফেলা হয় ওডিসিয়াস দ্বারা। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। এরপরে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে এটা। একিলিসের ব্যাপারে আমরা একটু দেখে নিই আজকে, অনলি ক্যারেক্টার্স আমরা আজকে নিয়ে আলোচনা করব। একিলিস হচ্ছে একজন ব্রেভেস্ট গ্রিক ওয়ারিয়র। ইনি হচ্ছেন পেলিউস এবং থেটিসের সন। একিলিসের জন্মের ব্যাপারে একটা গল্প আছে। থেটিস হচ্ছেন গ্রিক গডেস, এবং পেলিউসের ঔরসে উৎপন্ন সন্তান হচ্ছেন একিলিস। একিলিস যখন জন্ম নেয়, তার মা থেটিস, আমাদের যেমন আমরা মনে করি না যে হিন্দু শাস্ত্রে যেমন রয়েছে যে যখন মারা যাবে তখন আমাদেরকে ভবসাগর পার করতে হবে, ওই রকম ভাবে গ্রিক মাইথোলজিতেও একটা বিষয় রয়েছে যেখানে বলা হয় একটা অমৃতের নদী বয়ে যায়। ঠিক আছে, অমৃতের নদী। এবং থেটিস কি করেন, তার সান একিলিসকে পায়ের গোড়ালি ধরে ওকে গোটা নদীতে চুবান এবং উঠান। এর ফলে কি হয়, গোটা বডিতে কিন্তু তার ওই শরীর নদীর জলটা লাগে, ফলে গোটা বডি ওর একটা মানে কি বলবো, যে লোহা টাইপের হয়ে যায়। ঠিক আছে, একদম আয়রন বডি টাইপের হয়ে যায়, মানে ওকে লাগলেও কেটে কুটে ফেলে দিলেও কিচ্ছু যায় আসবে না, সে মরবে না। কিন্তু ওর হাতের যে জায়গাটা গোড়ালিটা ধরে উঠিয়েছিলেন ওর মা, ওই গোড়ালিটা কিন্তু জলের টাচ খায় না। এটার জন্য কি হয়, ওই গোড়ালিটা কিন্তু মানুষেরই থেকে যায়, কিন্তু গোটা বডি হয়ে যায় গড লাইক। এবং সেটার জন্য ওর গোটা শরীরেও যদি আঘাত লাগে, একিলিস কিন্তু মারা যায় না, কিন্তু ওর পায়ের গোড়ালিতে যদি কেউ কোনোদিনও একটা ছোট্ট কাঁটাও ফুটে যায়, একিলিস কিন্তু মারা যাবে। দিস ইজ দ্য অনলি সলিউশন। এটা কিন্তু আমাদের হিন্দু মাইথোলজিতে ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যখন জরাব্যাট তাকে বান মারেন, তার কিন্তু পায়ে গিয়ে বানটা লাগে। সেম ক্ষেত্রে আমরা একিলিসের ক্ষেত্রেও কিন্তু একই জিনিসটা দেখতে পাই। তো
ব্যাপারটা হচ্ছে যখন ওই জায়গাতে গোড়ালিতে এটার জন্য ইংলিশে একটা ইডিয়ামও চলে আসে যাকে আমরা বলি একিলিস হিলস। একিলিস হিলস মানে সামওয়ানস উইকেস্ট পয়েন্ট, যে কেউ না একজনের যে উইক পয়েন্ট আছে সেটাতে বারবার আঘাত করাকেই আমরা বলতে পারি যে সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হলো একিলিস হিলস, কারো দুর্বল জায়গায় আঘাত করা। আচ্ছা, ডেমিগড কেন? কারণ হিউম্যান এবং গডের মিলনে তার উৎপন্ন। এনার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছেন কি অত্যন্ত অ্যারোগেন্ট, এবং ইনি হচ্ছেন অত্যন্ত শার্প কথা বলেন, এবং ইনি হ্যাঁ, খুব শার্প কথা বলেন। তারপর হচ্ছে গিয়ে প্রেজেন্টস গ্লোরি। অ্যাকিলিসের যে ক্যারেক্টারটা সেটা ইলিয়াডে কি প্রেজেন্ট করে? অ্যাকিলিস বেসিক্যালি প্রেজেন্টস গ্লোরি, অনার অ্যান্ড হিরোইজম। এই তিনটা হচ্ছে কিন্তু এই ইলিয়াডের মেন টপিকও। ওটার জন্য আমাদের ইলিয়াডে যত প্রশ্ন আসে সমস্ত কিন্তু একিলিস থেকেই আসে। One of the most important characters of the epic, which is in which the story of the basically revolves around. এর মানে কি? এর মানে হচ্ছে একিলিস হচ্ছে সেই সেন্ট্রাল অফ দ্য ক্যারেক্টার বা সেই প্রোটাগনিস্ট বা ওয়ান অফ দ্য প্রোটাগনিস্ট, যে যার ক্যারেক্টারের চারিপাশে গোটা গল্পটা ঘুরছে। উইকনেস, হিল, ইডিয়াম, একিলিস হিলস অলরেডি বলে দিয়েছি। রাইভাল অফ অ্যাগামেমনন, তিনি হচ্ছেন কি অ্যাগামেমননের রাইভাল। কিন্তু এটা পরবর্তীকালে, তার আগে কিন্তু তিনি অ্যাগামেমননের সৈন্য হয়েই কাজ করেছে। মানে অ্যাগামেমনন ওয়াজ দ্য কিং অফ একিলিস অ্যান্ড একিলিস ওয়ার্কড আন্ডার হিম, যে আমি রাজা এবং আমার আন্ডারে একিলিস কাজ করছে। কিন্তু একিলিসের কিন্তু অ্যাগামেমননকে পছন্দ না, এবং একিলিস একটা গল্পে এমন সময় আসে যখন কিন্তু একিলিস তার তরবাল উঠায় এবং আবার অ্যাগামেমননের শিরচ্ছেদ করতে যায়, কিন্তু তাকে আটকে নেওয়া হয়। কে তাকে আটকে নেন? গ্রিক গডেস। গ্রিক গডেস এথেনা। এথেনা আসে এবং এই একিলিসের গোল্ডেন হেয়ার গুলাকে পুল করে এই একিলিসকে থামিয়ে নেন অ্যাগামেমননকে হত্যা করার থেকে। কারণ রয়েছে, এই কারণগুলো আমরা ধীরে ধীরে জানবো। অনার অ্যান্ড গ্লোরি কাম টু ফার্স্ট হিম, মানে ওর কাছে যা সবচেয়ে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে অনার এবং গ্লোরি। এবং দ্য মিড অফ দ্য ওয়ার ডিসাইডেড টু কিপ হিমসেলফ অ্যাওয়ে ফ্রম ইট। মাঝখানে তার একটা কি বলবো ইগোতে হার্ট হয়, একিলিস ইগো হার্ট হয়ে যায়, এবং একিলিসের এই ইগোটা হার্ট হওয়ার জন্য তাকে তিনি বলেন যে আমি আর এখানে থাকবো না, আমি যুদ্ধ থেকে বিরতি নিলাম। drawn a soft side from the ব্রাইসেস। আচ্ছা, ব্রাইসেস হচ্ছে সেই মেড বা বলা যেতে পারে সেই উমেনটা যাকে কেবলমাত্র একটা অবজেক্ট হিসাবে ট্রিট করা হতো। অ্যাট দ্যাট টাইম উমেন ওয়ার বেসিক্যালি সিন অ্যাজ এ অবজেক্টিফাইং থিংস টু হ্যাভ সেক্স, আর কিছুই না, এর চেয়ে বেশি কিছুই না। উমেনদের সেরকম ভাবেই রিপ্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, একিলিস ওয়াজ দ্য কিলার অফ হেক্টর, এবং একিলিসকে এত নির্মমভাবে হত্যা করা হয় যে তার মৃতদেহকে একিলিস নিজের রথের বেঁধে, নিজের চ্যারিয়েটে বেঁধে তিনি টানতে টানতে নিয়ে যান। তো হেক্টর ওয়াজ দ্যাট, যে হেক্টরটা কিন্তু হেক্টর হচ্ছে মানে আসল দেশপ্রেমিক নিজের ট্রয়ের জন্য। তিনি হচ্ছেন গিয়ে ট্রয়ের সেই খারাপ ভালো চিন্তা করেন। হেক্টর কিন্তু সেই ব্যক্তি। আচ্ছা, ইনি হচ্ছেন আঙ্কেল এবং কম্প্যানিয়ন অফ প্যাট্রোক্লাস, আমরা যেটা আগে বললাম। ওকে, সো গল্পটা স্টার্ট হচ্ছে এরকম ভাবে যে একিলিস তো আমরা জানলাম, আজকে আমরা খুব একটা শর্ট আমরা গল্পটা জানবো। এই একিলিসের গল্পটা হচ্ছে গিয়ে এমন যে একদিন, আচ্ছা এই ছবিটা তোমরা যখন দেখতে পাচ্ছ, এই ছবিটা কেন দিয়েছি আমি এটা বলছি। একদিন কি হয়, জিউস, হেরা, এথেনা, অ্যাফ্রোডিটি, জিউস হচ্ছেন মেইন গড এবং তিনজন হচ্ছে লেডি গড। এই তিনজনই খুব সুন্দর দেখতে। তোমরা দেখো, ইনি যেটা দাঁড়িয়ে আছেন, এই তিনটা লেডি, যিনি নেকেড দাঁড়িয়ে আছেন, এই তিনটা লেডি কিন্তু তিনজন দেবী। কোন দেবী? হেরা, এথেনা আর অ্যাফ্রোডিটি। যখন এবার এটা এরা নেকেড কেন, এর পিছনেও একটা গল্প রয়েছে। এই গল্পটা তোমাদের কাছে শোনাচ্ছি। যখন একদিন কি হয়, স্বর্গে গডস এর মিটিং হতে থাকে। ওকে, একটা গডস এর মিটিং হয়, এবং এই মিটিং এর মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নামি দামি গড এবং গডেসেস, যেমন জিউস, হেরা, এথেনা, অ্যাফ্রোডিটি, হেফাইস্টাস। ঠিক আছে, সমস্ত সবাইকে ডাকা হয়, কিন্তু একজন বাদে। এই একজনকে, দ্য গডেস অফ কেয়স। কেয়সকে কেন ডাকা হয়নি? কি নাম তার? আইরিস। আইরিসকে ডাকা হয়নি কারণ তিনি যেখানে যান সেখানে ঝগড়া লাগে, এবং জিউস চায়নি যে আইরিসকে আমরা ডেকে এখানে ঝগড়া পাতাবো। এটার জন্য আইরিসকে কিন্তু ডাকা হয় না, এবং এটার জন্য আইরিসের কিন্তু মনে মনে একটা বিদ্বেষ জন্মায়, এবং এই পার্টিটাকে প্ল্যান্ডার করার জন্য কি করেন, আইরিস একটা গোল্ডেন অ্যাপেল নেন, গোল্ডেন অ্যাপেল, এবং গোল্ডেন অ্যাপেলের উপর লিখে দেন টু দ্য ফেয়ারেস্ট,
টু দ্য ফেয়ারেস্ট মিন্স যে সব থেকে সুন্দরী, এই আপেলটা তার জন্য। এবং সেটাকে ওই হলের মধ্যে তিনি ফেলে দেন। এবং এই আপেলটার চোখে পড়ে তিনজনের। এই তিনজন যে নেকেড ফিগার তোমরা দেখতে পাচ্ছ, এই তিনজনের চোখে পড়ে কি পড়ে, যে সেই আপেলটা। এর মধ্যে লেখা ছিল টু দ্য ফেয়ারেস্ট। এবং এই টু দ্য ফেয়ারেস্ট কে দেখতে পেয়েছে তিনজনই। এবার ও ভাবছে আমি সুন্দরী, ও ভাবছে আমি সুন্দরী, বলছে না তোমাদের থেকে আমি সুন্দরী। এটার জন্য এরা তিনজন যায় জিউসের কাছে। এটা কাদের, আচ্ছা তোমরা যে এখানে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু জিউস না, হ্যাঁ, এটা কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে এটা প্যারিস। কেন হচ্ছে আমি ওটা বলছি। এটা প্রথমে যায় জিউসের কাছে জানতে যে এদের মধ্যে কে হচ্ছে গিয়ে সব থেকে বেশি সুন্দরী। জিউস কিন্তু এক্ষেত্রে পক্ষপাতিত্ব করে না। পক্ষপাতিত্ব করে না কেন? কারণ হচ্ছে একটাই, যে জিউসের নিজের সিস্টার কাম বউ কিন্তু হেরা। জিউসের নিজের বউই কিন্তু হেরা, কিন্তু অথচ জিউস কিন্তু তাদেরকে কোনো উত্তর দেয় না। ওরা বারবার জিজ্ঞেস করে যে হু ইজ দ্য মোস্ট ফেয়ারেস্ট ওয়ান অ্যাকর্ডিং টু ইউ। জিউস বলছে আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ অ্যান্সার, জাস্ট আস্ক হিম হু ইজ দ্য মোস্ট ফেয়ারেস্ট ইউথ ইন দিস এন্টায়ার ওয়ার্ল্ড। মানে বলছে তাকে জিজ্ঞেস করো যে হচ্ছে গিয়ে সব থেকে বেশি সুন্দর। তোমরা তো সুন্দরী, তো তাকেই জিজ্ঞেস করো কে যে সব থেকে বেশি সুন্দর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তৎকালীন সব থেকে সুন্দর ব্যক্তি হচ্ছে প্যারিস। ট্রয়ের ছোট রাজপুত্র প্যারিস ইজ রেফার্ড টু হেয়ার অ্যাজ দ্য ইউথ, আর বলা যেতে পারে অ্যাজ দ্য হ্যান্ডসাম ইউথ তৎকালীন সময়ে। এটার জন্য এই তিনজনেই চলে যায় কার কাছে? প্যারিসের কাছে। প্যারিসের কাছে জানতে যে কে সব থেকে বেশি ফেয়ারেস্ট। এবং এরা প্যারিসের সামনে উলঙ্গ উপস্থাপিত হয়, যে না আমি প্যারিসের সামনে যাব, তো আই হ্যাভ টু শো মাই এন্টায়ার বডি, যে প্যারিসে আমার গোটা বডিটাকে দেখে বুঝতে পারবে যে কে সব থেকে বেশি সুন্দর। এটা ছিল তাদের পরিভাষা। তো এই তিনটা গডেস মিলে যায় কাদের কাছে? প্যারিসের কাছে, যে বলো তোমার মতে কে সব থেকে বেশি সুন্দর, হেরা, এথেনা, না অ্যাফ্রোডিটি। তিনজনেই উল্লঙ্গ ভাবে এসে দাঁড়ায় তার সামনে। কিন্তু এখানেও প্যারিস কোনো উত্তর দেয় না। প্যারিস একে একে ডাকে সবাইকে, এবং সবাই একা একা ভাবে প্যারিসের সামনে গিয়ে উলঙ্গ ভাবে উপস্থাপিত হয়, নিজেদেরকে প্যারিসের সামনে উপস্থাপন করে যে বলো কে সুন্দর সব থেকে, এই গোল্ডেন অ্যাপেলটা কার হবে। কিন্তু প্যারিস সেরকম ভাবে কাউকে বলে না। প্রত্যেকে প্যারিসকে এক একটা করে অফার দেয় যে দেখো তুমি যদি আমাকে সুন্দর বলো তোমাকে আমি এটা দেবো। হেরা বলছে তোমাকে আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের শান্তি খুঁজে এনে দেবো, গোটা সব থেকে ধনী ব্যক্তি হবে তুমি। এথেনা বলছে আমি তোমাকে ধন সম্পত্তি দিয়ে ভরিয়ে দেবো, তোমাকে এটা করে দেবো ওটা করে দেবো, সবকিছু করে দেবো। কিন্তু যে রাজা তার তো অলরেডি সব সুখ আছে, সে নিয়ে করবেটা কি? এরপরে এথেনা যে গডেস অফ বিউটি, এথেনাও কিন্তু গডেস অফ বিউটি। এটার জন্য কিন্তু আর হেরা কিন্তু জিউসের বউ, সেটার জন্য কিন্তু যেহেতু দ্য গডেস অফ বিউটি, তাকেই যদি বিউটিফুল না বলা হয় সেক্ষেত্রে একটা প্রবলেম। আবার নিজের বউকেও যদি বিউটিফুল না বলে তাতেও প্রবলেম। ওটার জন্য কিন্তু জিউস কোন অ্যান্সার দেয় না, বলে দেয় যে যাও থার্ড পার্সন হচ্ছে গিয়ে তোমার প্যারিস, যে হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর, তার কাছে জিজ্ঞেস করো। তখন এরা তিনজনেই এসে উল্লঙ্গভাবে উপস্থাপিত হয়, এবং অ্যাফ্রোডিটি তাকে একটা অফার করে। অ্যাফ্রোডিটি কি অফার করে? ইনি ছিলেন দ্য গডেস অফ বিউটি, বাট শি ইজ নট at that moment she was not considered as the goddess of sexuality. যখন তিনি নিজেকে উল্লঙ্গভাবে উপস্থাপন করলেন প্যারিসের সামনে, তখন কিন্তু তখন কিন্তু প্যারিস যে অফারটা পায় অ্যাফ্রোডিটির কাছে, সেটা কিন্তু সে রিজেক্ট করতে পারে না। অ্যাফ্রোডিটি তাকে ডাইরেক্ট বলে যে তুমি যদি আমাকে বলে দাও যে আমি হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর নারী কাম গডেস, তাহলে আমি তোমাকে এমন একটা উপহার দিব যেটা তুমি জীবনে ভুলতে পারবে না। উপহারটা কি? অ্যাফ্রোডিটি তাকে কথা দেয় যে সে পৃথিবীর সব থেকে সুন্দরী নারীর ভালোবাসা এনে দেবে প্যারিসকে। আর পৃথিবীর সব থেকে সুন্দরী নারী কে? অ্যাফ্রোডিটি নিজে না, অ্যাফ্রোডিটি ওয়াজ দ্য গডেস। ইনি হচ্ছেন এই মহিলাটা, যিনি চরিত্র অভিনয় করেছেন, এই মহিলা ইনি হচ্ছেন গিয়ে হেলেন। এই হেলেন কি করে? এই হেলেন হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে পৃথিবীতে মানুষদের মধ্যে সব থেকে সুন্দর, আর প্যারিস হচ্ছে মানুষদের মধ্যে পুরুষের সব থেকে সুন্দর পুরুষ, আর হেলেন হচ্ছে মহিলাদের মধ্যে। তো অ্যাফ্রোডিটি থেকে কথা যায় যে পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলার ভালোবাসা তিনি তাকে এনে দেবেন, এবং সুন্দরী মহিলা কে? মেলিনিউসের স্ত্রী হেলেনা। এবং এই হেলেনা
গডদের সেই কনস্পিরেসির জন্য বা বলা যেতে পারে গডদের সেই কারণের জন্য এই হেলেনা কিন্তু বা হেলেন কিন্তু প্রেমে পড়ে যায় আমাদের প্যারিসের, এবং প্যারিসের প্রেমে পড়ার জন্য এই হেলেনা কিন্তু হেলেন কিন্তু পরবর্তীকালে প্যারিসের সাথে পালিয়ে আসে কোথায়? ট্রয়ে। এবং যেহেতু এই কনস্পিরেসি করেছিলেন অ্যাফ্রোডিটি, সেজন্য তাকে বলা হয় দ্য গডেস অফ বিউটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গডেস অফ সেক্সুয়ালিটি। যে এই যে সেক্সুয়ালিটি তিনি জুড়ে দিলেন এই সম্পর্কের সাথে, এটার জন্য তাকে বলতে গডেস অফ সেক্সুয়ালিটি। তো আমাদের হেলেন তো চলে আসলেন প্যারিসের সাথে, এবং প্যারিসের সাথে সে কোথায় থাকবে? ট্রয়। এবং ট্রয় হচ্ছে সেই সাম্রাজ্যের রাজা হচ্ছেন কিং প্রিয়াম, মানে হেক্টর। এবং এই প্যারিসের পিতা হচ্ছেন গিয়ে আমাদের কিং প্রিয়াম, যিনি হচ্ছেন কি ট্রয়ের রাজা। এবং এই ট্রয়ের রাজা যেহেতু প্রিয়াম, সেটার জন্য কি হয়, এই হেলেনা কিন্তু সেখানে আশ্রয় নেয় এবং সেটা প্যারিসের সাথে ভালোভাবেই মানে তিনি থাকেন প্যারিসের সাথে। হেলেনের স্বামী মেলেনিউস, তার ভাই ছিলেন হচ্ছে গিয়ে আমাদের অ্যাগামেমনন। এই হেলেন এই হেলেনাকে খুঁজে পাওয়ার জন্য, ফিরিয়ে আনার জন্য মেলিনিয়াস কিন্তু যায় অ্যাগামেমননের কাছে, এবং অ্যাগামেমনন এতে কিন্তু সম্মতি দেয় যে না, আমি তোমার সাথে যাব এবং তোমার স্ত্রীকে খুঁজে নিয়ে আসবো। কিন্তু এর পিছনে কিন্তু কোনোদিনও হেলেনকে পুনরুদ্ধার করা কিন্তু মানে কোনোদিনই কোনো উদ্দেশ্য ছিল না অ্যাগামেমননের। অ্যাগামেমনন চেয়েছিল যে আই উইল রেইন ইন দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে আমি গোটা পৃথিবীতে কিন্তু আমার সাম্রাজ্য বিস্তার করব। আই উইল এক্সপ্যান্ড মাই কান্ট্রি ইনটু সেভারাল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। আমি আমার দেশকে এক্সপ্যান্ড করব অন্যান্য দেশ বিজয়ের মাধ্যমে। এটার জন্যই কিন্তু তিনি তার ভাই মেলেনিউসের সাথে আক্রমণ করেন ট্রয়, এবং টানা 10 বছর চলে ট্রয়ের যুদ্ধ। গ্রিক কবি হোমারের লেখা ইলিয়াড যে বছর থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে 9th ইয়ার, শেষ বছরের আগের বছর, 10 বছরে শেষ হয় এবং 9 নম্বর বছরে এসে এই গল্পটা শুরু হয়। এটা হচ্ছে গিয়ে প্রলগ বা এপিলগ যেটা তোমরা বলছো, সেই জায়গা থেকে এসে এটা হচ্ছে সেই প্রলগ। এপিলগ তো না, সেটা হচ্ছে এই প্রলগটা। এই প্রলগের মাধ্যমে সেটা হচ্ছে সেই ঘটনা যেটার মাধ্যমে ট্রয়ের যুদ্ধ শুরু হয়। এপিলগ হয় শেষে, প্রলগ হয় ফার্স্টে। প্রলগ থেকে আমরা শুরু করলাম, এবং এখানে আমরা পরের দিন আমরা ঢুকবো যে গোটা ঘটনাটা কি হলো। এবং শেষ পর্যন্ত এসে এই যুদ্ধতে 10 বছর কেন লেগেছিল? কারণ হচ্ছে ট্রয়ের দেওয়াল, ট্রয়ের যে বাউন্ডারি, সেটা করেছিলেন স্বয়ং দেবতা হেফাইস্টাস, যিনি হচ্ছেন দ্য গড অফ ক্রাফটম্যানশিপ। অর্থাৎ বলা যেতে পারে যে তিনি হচ্ছেন গিয়ে মিস্ত্রি দেবতা। যেমন আমাদের বিশ্বকর্মা, সেরকম হচ্ছে হেফাইস্টাস। হেফাইস্টাস নিজের হাতে ট্রয়ের চারিদিকের দেওয়াল বানিয়েছিলেন, এবং এটার জন্য কি হয়, তাদের 10 বছর লাগে যুদ্ধ করতে। কিন্তু এক্ষেত্রে যে ট্রয়কে যে হারানো হয়েছিল, এবং যেহেতু প্রিন্স প্যারিস কিন্তু অ্যাফ্রোডিটি বাদে বাকি দুজনকে রেজেক্ট করে দিয়েছিলেন, অর্থাৎ হেরা এবং এথেনাকে রিজেক্ট করে দিয়েছিলেন। সেটার জন্য হেরা এবং এথেনা কিন্তু সবসময় চেয়েছিল যাতে ট্রয়ের বিনাশ ঘটে এবং যাতে প্যারিস জিন্দা না থাকে। বাট হোয়ার অন দ্য আদার হ্যান্ড, একটা জিনিস ঘটে, যে কি হয়, পরবর্তীকালে যখন একেলিসের ইগো হার্ট হয়, তখন কিন্তু একেলিস তার মায়ের থেটিসের কাছে প্রার্থনা করে যাতে সে জিউসের কাছে যায় এবং জিউসের কাছ থেকে এমন কিছু করতে বলে, অর্থাৎ তার নিজের সৈন্যদেরকে একটু বিপদে ফেলতে বলে, যাতে কিন্তু তারা বুঝতে পারে যে একেলিসের দাম কতটা। সেটার জন্য পরবর্তীকালে জিউসও কিন্তু থেটিসের কথাই মেনে যায়, এবং জিউস কার পক্ষ নিয়ে নেয়? ট্রয়ের পক্ষ। একদিকে ট্রয়ের বিপক্ষে রয়েছে, একদিকে ট্রয়ের পক্ষ নিয়েছে। অর্থাৎ হেরা এবং এথেনা এই দুজনে রয়েছেন গ্রিসের পক্ষে, এবং অন্যদিকে জিউস রয়েছেন কিন্তু ট্রয়ের পক্ষে, যে আমি ট্রয় এটা করব, ট্রয় ওটা করব। এটা হচ্ছে গিয়ে মেন গল্প, যেখানে নিজের পরিবারের মধ্যে ঝামেলা, গডের পরিবারদের মধ্যেও ঝামেলা, নিজের পরিবারের মধ্যেও ঝামেলা চলছে, এবং শেষ পর্যন্ত হেরা কিন্তু চলে আসে কার সাথে? প্যারিসের সাথে চলে আসে, এবং টানা 10 বছর ধরে এই যুদ্ধটা হয়। এবং টানা 10 বছর যুদ্ধের পরও পরবর্তীকালে আমাদের ইলিয়াডেও কিন্তু সেটা শেষ হয় না। সেটা কোথায় গিয়ে শেষ হয়? ওডিসাসে, অর্থাৎ দ্য ওডিসিতে। হোমারের লেখা ইলিয়াড এবং ওডিসি বলা যেতে পারে পার্ট 1 এবং পার্ট 2 এর মতো গল্প, যেখানে পরবর্তীকালে কেবলমাত্র ওডিসিয়াসের বুদ্ধিমত্তার জন্যই কিন্তু গ্রিস বাহিনী ট্রয়ে ঢুকতে পারে এবং ট্রয়কে বিনাশ ঘটাতে সক্ষম হয়েছিল, কিন্তু তারা ট্রয়ের দেওয়াল ভাঙতে পারেনি।
এটাই হচ্ছে গিয়ে আমাদের গোটা গল্পটা। আজকে পার্ট 1, পরবর্তীকালে আসবে পার্ট 2। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, এবং যদি তোমরা সাবস্ক্রাইব না থাকো, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন and show your love in the comment boxes. Thank you so much.